বিক্রম সম্বত 2080, পৌষ মাসের শুক্লাপক্ষের দ্বাদশী, 22শে জানুয়ারি 2024। রাম মন্দিরের গর্ভগৃহে প্রভু রামের বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা হল। প্রায় 500 বছরের দীর্ঘ প্রতীক্ষার পর প্রভু রাম নিজ ভূমে প্রতিষ্ঠা পেলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পন্ন করলেন অভিষেক প্রক্রিয়া। কিন্তু এই মন্দির নির্মাণের পথ এত সহজ ছিল না। আসুন জেনে নেই রাম মন্দির পুনর্নির্মাণের ইতিহাস। কথিত আছে ভগবান রামের জন্মস্থানের উপর প্রথম মন্দিরটি নির্মাণ করেন ভগবান শ্রীরামের জ্যেষ্ঠ পুত্র কুশ। কালে সেটি জীর্ণ হয়ে পড়ে। আনুমানিক 2100 বছর আগে সম্রাট বিক্রমাদিত্য মন্দিরের সংস্কার করেন এবং নতুন রূপে 84টি স্তম্ভের উপর সুবৃহৎ মন্দির নির্মাণ করেন। খ্রিস্টীয় 11 শতকে গাহরবাল রাজবংশের রাজারা পুনরায় মন্দিরগুলি সংস্কার করেন এবং বহু নতুন মন্দির নির্মাণ করে অযোধ্যাকে সজ্জিত করেছিলেন। প্রখ্যাত ঐতিহাসিক এবং ভারতবিদ হান্স টি বাকার তার বই অযোধ্যা হিন্দু জেরুজালেমে রামের জন্মস্থান চিহ্নিত করে একটি বিষ্ণু মন্দির সহ এই মন্দিরগুলিকে ব্যাপকভাবে নথিভুক্ত করেছেন। উপরন্তু বিভিন্ন বিবরণ জুড়ে রাম মন্দিরের একাধিক উল্লেখ রয়েছে। 1810 সালে ফ্রান্সিস বুকানন সাইটটি পরিদর্শন করেন এবং বলেছেন যে ধ্বংসপ্রাপ্ত কাঠামোটি একটি বাড়ি নয়, রামকে উৎসর্গীকৃত একটি মন্দির। 1828 সালে ওয়াল্টার হ্যামিল্টন তার গেজেটিয়ারে গ্রেট রামের রাজধানীতে তীর্থযাত্রীদের আগমনের কথা উল্লেখ করেছেন। 1838 সালে মন্টগোমারি মার্টিন, যাকে পূর্ব ভারতের ঐতিহাসিক এবং টপোগ্রাফিক তথ্য সংকলনের দায়িত্ব দেওয়া হয়েছিল, তিনি অযোধ্যাকে একটি হিন্দু শহর হিসেবে বর্ণনা করেছেন। তিনি মসজিদে সংযোজিত কালো পাথরের স্তম্ভ ধ্বংসকৃত মন্দিরের বলে উল্লেখ করেছেন। প্রায় 500 বছর আগে 1528 সালে আক্রমণকারী বাবরের সেনাপতি মীর বাকি শ্রীরামের হাজার হাজার বছরের পুরাতন মন্দিরকে ধ্বংস করেছিলেন। মুসলমান আক্রমণকারীদের হাত থেকে মন্দিরকে বাঁচাতে 15 দিন ধরে শ্রীরামের ভক্তদের প্রথম যুদ্ধ সংগঠিত হয়। মন্দিরকে ধ্বংস করে সেখানে একটি মসজিদ কাঠামো নির্মাণ করা হয়। 1528 থেকে 1949 সাল পর্যন্ত রাম মন্দিরকে উদ্ধার করতে আনুমানিক 76 বার রক্তক্ষয়ী সংগ্রাম অনুষ্ঠিত হয়। 1717 সালে জয়পুরের মহারাজ জয়সিং দ্বিতীয় মসজিদ এবং তার সংলগ্ন এলাকা ফিরে পেতে অনেক চেষ্টা করেন। তৎকালীন মুঘল শাসকদের সাথে তার সম্পর্কও ভালো ছিল, তবুও তিনি সফল হলেন না। কিন্তু তিনি মসজিদের পাশে একটি রাম চবুতরা বা চাতাল নির্মাণ করে দেন, যাতে হিন্দুরা সেখানে পূজা অর্চনা করতে পারেন। 1858 সালে নিহাং শিখরা দাবি করে বাবরি মসজিদ যে জায়গায় রয়েছে সেখানেই রামের জন্ম হয়েছিল। বলা যায় এই দাবির পরেই এই ইস্যুতে সংঘাতের আবহাওয়া তৈরি হয়। 1885 সালে ওই সময়কার নির্মোহী আখাড়ার মহন্ত রঘুবর দাস ফৈজাবাদ জেলা আদালতে রাম চবুতরার উপর একটি শামিয়ানা লাগানোর আর্জি পেশ করেন। তবে সেই দাবি না মেনে তৎকালীন ব্রিটিশ প্রশাসন ওই জায়গায় কাঁটাতারের বেড়া বসিয়ে দেয়, যাতে দুই সম্প্রদায়ের মানুষ আলাদা আলাদাভাবে উপাসনা করতে পারেন। সেইভাবেই চলেছে 90 বছর। 1934 সালে অযোধ্যায় আবার একটি সাম্প্রদায়িক দাঙ্গা হয়। এই দাঙ্গার ফলে বাবরি মসজিদের একটি দেওয়াল ভেঙে যায়, যা পরে আবার মেরামত করা হয়, কিন্তু মসজিদে নামাজ পড়া বন্ধ করে দেওয়া হয়। 1947 দেশ স্বাধীন হলো, কিন্তু মন্দির নির্মাণে তৎকালীন কংগ্রেস সরকারের কোনো আগ্রহ বা পরিকল্পনা ছিল না। 1949 সালের 23 ডিসেম্বর সকালে বিতর্কিত কাঠামোর ভিতর থেকে ঘন্টার আওয়াজ শোনা গেল। জানা গেল ওখানে শ্রীরামের পুজো হচ্ছে। হিন্দু পক্ষের দাবি গত রাতেই ওখানে হঠাৎই প্রভু রামের মূর্তি প্রকাশিত হয়েছে। মুসলিম পক্ষ বলল কেউ জবরদস্তি ঢুকে ওখানে মূর্তি রেখেছে। প্রচার হওয়ার সঙ্গে সঙ্গেই দুই পক্ষেরই অসংখ্য মানুষ ওখানে জমা হতে লাগলো। পরিস্থিতি এতটা জটিল রূপ নেয় যে কথাটা প্রধানমন্ত্রী নেহরুর কাছে পৌঁছায়। নেহরু তক্ষুনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কে নায়ারকে নির্দেশ দেন ওখান থেকে মূর্তি সরিয়ে দিয়ে পুনরায় পূর্বাবস্থা বহাল করতে। কে নায়ার তার অপারগতার কথা জানিয়ে বলেন যে এখানে এত ভিড় যে মূর্তি সরাতে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। তাছাড়া একবার মূর্তি যেহেতু রাখা হয়েছে, কোনো পূজারী তা সরাতে রাজি হচ্ছেন না।
27 ডিসেম্বর একই নির্দেশ সহ নেহেরুর দ্বিতীয় চিঠি কে কে নায়ারের কাছে পৌঁছায়। অনন্যোপায় কে কে নায়ার ইস্তফা দেন এবং সঙ্গে পরামর্শ দেন যে মূর্তি না সরিয়ে বরং জায়গাটা লোহার জাল দিয়ে ঘিরে তালাবন্ধ করে দেওয়া যেতে পারে। কথাটা নেহেরুর মনে ধরে এবং তাই করার নির্দেশ দেন এবং কে কে নায়ারের ইস্তফা নামঞ্জুর করা হয়। 1950 সালে হিন্দু মহাসভার উকিল গোপাল বিশারদ ফৈজাবাদ জেলা আদালতে আর্জি দাখিল করে রামলালাকে পূজার অধিকার প্রার্থনা করেন। এরপর পরবর্তী 35 বছর হিন্দু পক্ষ এবং সুন্নি ওয়াকফ বোর্ড নিজের নিজের মতন করে আদালতে ওই জায়গার অধিকার দাবি করে, কিন্তু কোনো সিদ্ধান্ত হয় না। 80-র দশকের শুরুতে বিজেপি রাম মন্দির আন্দোলন শুরু করলে পরিস্থিতি বদলাতে শুরু করে। এই সময়ে সংঘ, বিশ্ব হিন্দু পরিষদ এবং বিজেপি রাম মন্দির আন্দোলনকে শক্তিশালী করতে সচেষ্ট হয়। 1984 সালে দিল্লির বিজ্ঞান ভবনে এক সভায় সবাই মিলে সিদ্ধান্ত হয় যে সীতামারি থেকে অযোধ্যা পর্যন্ত রথযাত্রার আয়োজন করা হবে। কিন্তু ইন্দিরা গান্ধীর আকস্মিক হত্যাকাণ্ডের ফলে এই পরিকল্পনা রদ করা হয়। 1986 সালে এমন একটি ঘটনা ঘটে যার ফলে রাম মন্দির আন্দোলনে আবার গতির সঞ্চার হয়। শাহবানু মামলায় সুপ্রিম কোর্ট যখন তার স্বামীকে নির্দেশ দেয় শাহবানুকে খোরপোশ দেবার জন্য, তখন মুসলিম সমাজ অসন্তুষ্ট হয়। তারা আদালতে এই রায়কে তাদের ধর্মের বিরুদ্ধে রায় হিসেবে দেখে। রাজীব গান্ধী তখন মুসলমানদের খুশি করার জন্য সংসদে আইন পাশ করে সুপ্রিম কোর্টের এই রায়কে নাকচ করে দেন। রাজীব গান্ধীর এই পদক্ষেপে হিন্দুরা অসন্তুষ্ট হয়, কারণ তাদের কাছে এটা মুসলিম তুষ্টিকরণ বলে মনে হয়। রাজীব গান্ধী তখন হিন্দুদের খুশি করার জন্য বাবরি মসজিদের তালা খুলিয়ে দিয়ে ওখানে পূজা অর্চনা শুরু করিয়ে দিলেন। এতে আবার মুসলিমরা অখুশি হলো। 6 ফেব্রুয়ারি 1986 মুসলিম নেতৃবৃন্দ এক সভায় মিলিত হয়ে বাবরি মসজিদ অ্যাকশন কমিটি গঠন করেন। 9 নভেম্বর 1989 সাল তৎকালীন সরকারের যথাযথ অনুমতি নিয়ে বিহারের একজন তপশিলি সমাজের মানুষ কামেশ্বর চৌপাল মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। সমগ্র ভারত এবং বিদেশ থেকে প্রায় 2,75,000 ইট বা রামশিলা 1989 সালের অক্টোবরের শেষ নাগাদ অযোধ্যায় পৌঁছায়। আনুমানিক 6 কোটি মানুষ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন। সেই সময় এই প্রস্তাবিত মন্দিরের জন্য একটি মন্দিরের মডেল তৈরি করেছিলেন গুজরাটের সুপরিচিত মন্দির স্থাপত্য শিল্পী শ্রী চন্দ্রকান্ত সোমপুরা। 30 অক্টোবর 1990 সালে মন্দিরের পুনর্নির্মাণের জন্য কর সেবা শুরু করার জন্য সাধু সন্তরা একটি ঘোষণাপত্র প্রকাশ করেন। 1990-এর 25 সেপ্টেম্বর লালকৃষ্ণ আডবাণী সোমনাথ থেকে অযোধ্যা পর্যন্ত 10,000 কিলোমিটারের রথযাত্রা শুরু করেন। রথযাত্রা বিহারের সমস্তিপুরে এলে আডবাণীজিকে গ্রেপ্তার করা হয়। যেদিন রথযাত্রা অযোধ্যায় পৌঁছানোর কথা, সেদিন অযোধ্যায় অসংখ্য কর সেবকদের উপস্থিতি জনসুনামির রূপ নেয়। কর সেবকরা বিতর্কিত কাঠামোর উপর পতাকা লাগিয়ে দেয়। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তখন মুলায়ম সিং। ভিড় নিয়ন্ত্রণ করতে গিয়ে মুলায়ম সরকার কর সেবকদের উপর গুলি চালায়, যাতে বেশ কয়েকজন কর সেবক প্রাণ হারান। এরপর ব্যাপক আন্দোলনের চাপে তাকে 1991 সালের 4 এপ্রিল পদত্যাগ করতে হয়েছিল। পরবর্তী নির্বাচনে মুখ্যমন্ত্রী হন বিজেপির কল্যাণ সিং। দ্বিতীয়বার কর সেবার ডাক দেওয়া হয় এবং 1992 সালের 6 ডিসেম্বর কর সেবকদের আঘাতে ভেঙে পড়ে বিতর্কিত মসজিদের কাঠামো ভাঙতেই দেওয়াল থেকে প্রাচীন মন্দিরের নানা নিদর্শন বের হয়। বিতর্কিত মসজিদ কাঠামো ভাঙার দায়ভার নিয়ে মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন কল্যাণ সিং। এরপর হওয়া দাঙ্গায় প্রায় 1000 মানুষ প্রাণ হারান। মুম্বাইয়ে ঘটা সাম্প্রদায়িক দাঙ্গায়ও প্রায় 900 মানুষ প্রাণ হারান। এর পরবর্তী 7 বছর মোটামুটি শান্তি বজায় থাকে, কিন্তু দ্বিতীয়বারের মতন বিজেপি কেন্দ্রে ক্ষমতায় এলে সমস্ত হিন্দু সংগঠনগুলি পুনরায় রাম মন্দির আন্দোলন নিয়ে অতি সক্রিয় হয়ে ওঠে। প্রথমে দেশের বিভিন্ন প্রান্তে চলা মামলাগুলিকে এক জায়গায় নিয়ে আসা হয়। পরে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে খনন করে দেখার জন্য দায়িত্ব দেওয়া হয় যে প্রথমে ওখানে কি ছিল। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তার রিপোর্টে পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে বিতর্কিত কাঠামোর নিচে খনন করে দেখা গেছে যে ধ্বংসপ্রাপ্ত কাঠামোর নিচে একটি বিশাল এলাকা জুড়ে বিস্তৃত সুবিশাল মন্দির কাঠামোর অস্তিত্বের প্রমাণ পাওয়া গেছে। এএসআই এর এই রিপোর্টের উপর ভিত্তি করে আদালত বিতর্কিত জমিটি রাম জন্মভূমি ট্রাস্ট, নির্মোহী আখাড়া এবং
সুন্নি ওয়াকফ বোর্ডের মধ্যে সমান 3 ভাগে ভাগ করে দিতে চায়, কিন্তু 3 পক্ষই আদালতের এই রায় মানতে অস্বীকৃতি জানায়। এরপর 2011 সালে মামলাটি সুপ্রিম কোর্টে যায়, কিন্তু এখানেও 7 বছর পর্যন্ত কোনো শুনানি হয় না। সমস্ত পক্ষগুলির সঙ্গে আলোচনা সাপেক্ষে আপোষ মীমাংসার চেষ্টা করা হয়, কিন্তু এতেও কোনো সিদ্ধান্তে আসা সম্ভব হয় না। তখন সুপ্রিম কোর্ট মামলার সাথে সংশ্লিষ্ট যাবতীয় নথি ইংরেজিতে অনুবাদের নির্দেশ দেয়। 2019 সালের 9 নভেম্বর সুপ্রিম কোর্ট চূড়ান্ত রায় প্রদান করে। আদালত স্পষ্টভাবে রায় দিয়ে জানায় যে বিতর্কিত জমি রাম মন্দির পুনর্গঠনের জন্য হিন্দুদের দেওয়া হবে এবং 5 একর বিকল্প জমি দেওয়া হবে মুসলমানদের। 2020 সালের 5ই আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং বরিষ্ঠ হিন্দু নেতাদের উপস্থিতিতে অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পূজা অনুষ্ঠিত হয়। অবশেষে 22 জানুয়ারি 2024 অযোধ্যায় নবনির্মিত রাম মন্দিরের গর্ভগৃহে রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন স্থির হয়। শাস্ত্রমতে বিধিবিধান মেনে মন্দিরের গর্ভগৃহে প্রভু রামের প্রাণ প্রতিষ্ঠা হয়। প্রধানমন্ত্রী মোদী ছাড়া এদিন যজমান হিসেবে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল, RSS এর সংঘচালক মোহন রাও ভগবত।